ক্লাস সম্পর্কে আইডিয়া আছে কারো? ক্লাস কি জিনিস নাম শুনছেন আগে? কথা বলেন, চুপচাপ থাকলে তো ক্লাসের ভালো লাগে না। স্যার কনস্ট্রাক্টর বলুন স্যার। কনস্ট্রাক্টর ক্লাসের একটা জিনিস। আচ্ছা, হ্যাঁ কনসেপ্ট কিন্তু সেম। ঠিক আছে, কনসেপ্ট সেম। ক্লাসে সিএসএস এর ক্লাসের ভিতরে কি করেন আপনি? যদি একটা ক্লাস ডিফাইন করেন 10 জায়গায়, তার মানে কি ওরা সমগোত্রীয়, তাই না? জিনিসগুলো কি সমগোত্রীয় না? সমগোত্রীয় মানে অর্থাৎ আপনি একই স্টাইল সব জায়গায় কাজে লাগাবেন। তো সমগোত্রীয় কোনো জিনিস নিয়ে, হ্যাঁ সমগোত্রীয় জিনিস নিয়ে যখন একটা আলাদা গ্রুপ করা হয় সেটাকে বলা হয় ক্লাস। যেমন আমরা রিয়েল লাইফে দেখি যে ক্লাস ওয়ান, তার মানে কি ক্লাস ওয়ানের যারা স্টুডেন্ট আছে তারা সবাই কিন্তু একই পাঠ্যপুস্তক পড়তেছে। আবার ক্লাস টু তারা আর একটা মানে সবাই একই পাঠ্যপুস্তক পড়তেছে। তো আলাদা আলাদাভাবে ক্লাসিফিকেশন করা, এটা হচ্ছে ক্লাস। আর এর সাথে আমরা যে অবজেক্ট দেখছি, অবজেক্ট হচ্ছে এই ক্লাসের এক একটা পার্ট। তো মনে করেন ক্লাস ওয়ান এর ভিতরে যে স্টুডেন্ট আছে প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে এক একজন অবজেক্ট, ক্লাস ওয়ানের অবজেক্ট। ঠিক আছে। আর অবজেক্টের প্রপার্টি কি? অবজেক্টের প্রপার্টি হচ্ছে ভেরিয়েবলগুলি, যেমন সেই স্টুডেন্টের নাম, সেই স্টুডেন্টের অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, আরও যা তার ইনফরমেশন আছে সেইগুলিকে বলে হচ্ছে প্রপার্টি, অবজেক্টের প্রপার্টি। আর সেই স্টুডেন্ট কি কাজ করে? একটা স্টুডেন্ট স্টাডি করে, সে মনে করেন খেলাধুলা করে, তারপরে সে পরীক্ষা দেয়। এই যে কাজগুলি সে করতেছে এইগুলি হচ্ছে মেথড। ঠিক আছে। তো ক্লাসের ক্ষেত্রে আমরা দেখলাম একটা হচ্ছে ক্লাস। তো ক্লাস থেকে আসতেছে প্রপার্টি। প্রপার্টি যেটা আপনারা ভেরিয়েবল নামে চিনেন সেগুলি হচ্ছে প্রপার্টি। মানে অবজেক্ট ওরিয়েন্টেডে যখন যায় এটাকে বলে প্রপার্টি। আচ্ছা, তারপরে যখন কোনো টাস্ক পারফর্ম করে সেটাকে বলে মেথড। এই মেথড কি? মেথড আর ফাংশন একই জিনিস। যখন এটা অবজেক্ট ওরিয়েন্টেডে যায় তখন এটাকে আমরা মেথড বলি। আপনি ফাংশনও বলতে পারেন, সমস্যা নাই। আবার এই প্রপার্টিকে আপনি ভেরিয়েবলও বলতে পারেন। ঠিক আছে। তো আমরা একটু এক্সাম্পল দেখি। মনে করেন এখানে আমি একটা ক্লাস নেই। সাপোজ আমি ক্লাস নিলাম হচ্ছে কার। কার নামে আমি একটা ক্লাস নিলাম। তো দেখেন এর ভিতরে প্রপার্টি থাকতে পারে। প্রপার্টি ডিফাইন করব আমরা। তারপরে হচ্ছে, তো এর ভিতরে লিখবো হচ্ছে কনস্ট্রাক্টর। আচ্ছা, কনস্ট্রাক্টর কি জিনিস সেটা একটু বুঝি। আচ্ছা, এই অবজেক্ট সরি এই যে ক্লাস আছে এই ক্লাসটার আমরা যদি অবজেক্ট তৈরি করতে যাই, ঠিক আছে, তখন আমাকে এই ক্লাসের বাইরে লিখতে হয়। মনে করেন বিএমডাব্লিউ, হ্যাঁ বিএমডাব্লিউ ইকুয়াল টু নিউ কার। আচ্ছা, আমরা যে ডাটা টাইপ অবজেক্ট করে আসছি এই অবজেক্টটা কিন্তু অনেকটা ওই রকমই। ঠিক আছে, একই জিনিস। তো একমাত্র জাভা স্ক্রিপ্টেই কোনো ক্লাস ছাড়া অবজেক্ট ডিফাইন করা যায়, বাট অন্য কোনো ল্যাঙ্গুয়েজে এই অবজেক্ট ছাড়া ডিফাইন করা যায় না। আমরা এতদিন কিন্তু অবজেক্ট ছাড়া, সরি, ক্লাস ছাড়া অবজেক্ট দেখে আসছি। বাট এটা হচ্ছে রিয়েল অবজেক্ট। মানে রিয়েল লাইফ অন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলি আছে সবগুলোতে হচ্ছে এই ক্লাসের আন্ডারে অবজেক্ট তৈরি করতে হয়। তো এখানে ব্যাপারটা কি দাঁড়াইছে? ব্যাপারটা হচ্ছে বিএমডাব্লিউ এটা কার ক্লাসের একটা অবজেক্ট। তো এই নিউ কিওয়ার্ড যদি আপনারা দেখেন, পরেরটা মনে করবেন এটা ক্লাস, আর এই আগে হচ্ছে এই ক্লাসের অবজেক্ট। আচ্ছা, তো এবার আসি হচ্ছে কনস্ট্রাক্টর। তো আপনি এর ভিতরে মনে করেন ফাংশন আছে, হ্যাঁ, একটা ফাংশন লিখি আমি। স্যার এখানে কনস্ট্রাক্টর কি ফুল লিখতে হবে নাকি শান্তভাবে লেখা যাবে?
না, কনস্ট্রাক্টর এভাবে লিখতে হয়। পিএসপিতে লিখতে হয় ডাবল আন্ডারস্কোর দিয়ে, আর জাভাস্ক্রিপ্টে কনস্ট্রাক্টর এভাবে লিখতে হয়। ওই পিএসপির কনস্ট্রাক্টর যে জিনিস এইখানের কনস্ট্রাক্টর একই জিনিস, শুধু লেখায় একটু ডিফারেন্স, আর কিছু না। আচ্ছা, এখানে মনে করেন একটা ফাংশন আছে, আমি বললাম হচ্ছে প্রাইস। তো এইখানে ফাংশনের জন্য আমাকে আগে ফাংশন লিখতে হবে না। আমরা নর্মালি দেখে আসছি যে ফাংশন এভাবে লেখে, বাট এখানে ফাংশনের জন্য আমাদের ফাংশন কিওয়ার্ড লিখতে হয় না, শুধু এভাবে দিলেই হয়ে যায়। কারণ মোস্তাফিজ ভাই বলেন তো, পিএসপি তো অবজেক্ট ওরিয়েন্টেডে গিয়ে ফাংশনের আগে কি লিখতে হয়? মোস্তাফিজ ভাই নাই? আচ্ছা, তো এটা হচ্ছে একটা ফাংশন। তো আমি যদি এই ফাংশনটা অ্যাক্সেস করতে যাই, আমি যখন এই ফাংশনটাকে কল করব, তখন এই ফাংশনটা রান হবে, আদারওয়াইজ এটা রান হবে না। নর্মালি আমরা যেমন ফাংশন দেখে আসছি, কল না করলে রান হয় না। তো আমি এখানে এই বিএমডাব্লিউ ডট বলতে পারি প্রাইস, ঠিক আছে? তার মানে হচ্ছে আমি এই প্রাইসটাকে কল করছি। তো আমি একটু দেখি, কনসোল লগ প্রাইস ফাংশন, দেখেন প্রাইস ফাংশনটা কল হয়েছে। আচ্ছা, এখন আমাদের অনেক সময় দরকার হয় যে আমি যখনই এই ক্লাসের একটা মানে ক্লাসের কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করব, তো এই ক্লাসের ভিতরে যা আছে সেগুলি মানে বাই ডিফল্ট কিছু জিনিস থাকে, সেই জিনিসগুলো আমার রান করতে হবে। তখন হচ্ছে আমরা কনস্ট্রাক্টরটা ইউজ করি। তো এখানে এটা বাদ দিই, আমি এখানে বলি দেখেন কনসোল ডট লগ, এখানে বলি কনস্ট্রাক্টর। আচ্ছা, এখন দেখেন এখানে কি আমি কনস্ট্রাক্টর কল করছি কোথাও? আমি কিন্তু কল করছি শুধু প্রাইস, বাট এখানে কনস্ট্রাক্টরটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। ইভেন আমি যদি এই প্রাইসটাও কল না করি, আমি শুধু একটা অবজেক্ট তৈরি করছি, তখনই কিন্তু এই কনস্ট্রাক্টরটা রান করবে। অর্থাৎ আপনি যখনই দেখবেন যে একটা অবজেক্টে কনস্ট্রাক্টর আছে, তার মানে হচ্ছে যখন অবজেক্ট ক্রিয়েট করবেন সাথে সাথে এই কনস্ট্রাক্টরটা রান হবে, একে কল করতে হয় না, অটোমেটিক্যালি কল হয়ে যায়। এটা হচ্ছে কনস্ট্রাক্টর। আর যেটা ফাংশন, এটা কিন্তু আমি কল না করলে কাজ করবে না। এই প্রাইস এটাকে আমার কল করতে হবে কিসের থ্রুতে কল করতে হবে? এই অবজেক্টের থ্রুতে। এটা যে অবজেক্ট, এই অবজেক্টের থ্রুতে আমার কল করতে হচ্ছে, এই যে এভাবে। তো এখন যদি কল করি, এটাও প্রিন্ট হবে, এটাও প্রিন্ট হবে। তো এই যে নিউ কিওয়ার্ডটা, এটা আপনাদের আমি দেখাইতামই না একদম, বাট দেখাইতেছি। আমরা যখন ওয়াও স্লাইডার ইউজ করব তখন এই জিনিসটা লাগবে, মানে নিউটা বোঝানোর জন্য। আমি একটু কোডটা দেখাই আপনাদের। টপ টেক্স ফ্যাশনে আছে এটা করা। এই যে দেখেন এখানে বলছে ভার ওয়াও ইকুয়াল টু নিউ ওয়াও। তার মানে কি বলেন তো? এটুকুর মানে কি হলো? ওয়াও নামে একটা ক্লাস আছে, ওয়াও নামে একটা ক্লাস আছে, যেই ক্লাসের আমি একটা ছোট ওয়াও অবজেক্ট ক্রিয়েট করছি, ঠিক আছে? আর এটা দিয়ে কি বুঝাইছে? ওয়াও ডট ইনিট, মানে হচ্ছে এই ওয়াও ক্লাসের ভিতরে ইনিট নামে একটা ফাংশন আছে, সেটাকে আমি কল করছি, ঠিক আছে? সেম আমার এখানের মতো। এই যে দেখেন নিউ কার মানে কি, এই বিএমডাব্লিউর ভিতরে আমি নিউ কার এটার একটা অবজেক্ট ক্রিয়েট করছি, সেম জিনিসও এখানে। আর এখানে বিএমডাব্লিউ ডট প্রাইস, তার মানে এই প্রাইস একটা ফাংশন আছে, সেটা আমি কল করছি। ফাংশন কিভাবে চিনলাম? সামনে ফার্স্ট ব্র্যাকেট আসতে জন্য। এখানেও সেম দেখেন ওয়াও ডট ইনিট আছে, তার মানে এই সামনে ফার্স্ট ব্র্যাকেট আসছে, তার মানে এটা একটা ফাংশন। আচ্ছা,
এটার আবার ফাংশন মনে করেন না, ক্লাসের সামনেও কিন্তু ফার্স্ট ব্র্যাকেট থাকে, বাট আগে নিউ থাকে, আর এইগুলির আগে কিন্তু নিউ থাকবে না। আচ্ছা, তো এই যে কনস্ট্রাক্টর, এর ভিতরে আমরা ডাটাও পাস করতে পারি। এরা দেখেন এখানে এই যে ডাটা পাস করে দিছে, কতগুলো ডাটা পাস করছে। তো আমি কিন্তু এখানে চাইলে ডাটা পাস করতে পারি। আমি বললাম মনে করেন নেম, ঠিক আছে, নেম বলে দিলাম, আর এখানে আমি বললাম কনস্ট্রাক্টর প্লাস নেম, আর এখান থেকে আমি নাম পাস করে দিই। এই যে কনস্ট্রাক্টর নাইমুল হাসান, এখানে আমি একটু স্পেস দিয়ে দিই, সুবিধা হবে। এই যে কনস্ট্রাক্টরের ভিতরে আমরা এভাবে ডাটা পাস করে দিতে পারি। ঠিক আছে, এরকম আপনারা দেখবেন আবার ডেটের ক্ষেত্রে। যেমন এখানে আমি এটা একটু কমেন্ট আউট করি, ডেট নামে একটা জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন মেথড আছে। মনে করেন বললাম ডেট ইকুয়াল টু নিউ ডেট, এটা যদি কনসোল করি, এরকম জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন কিছু করা আছে। ডাটা, হ্যাঁ ডাটা থাক, সমস্যা নেই। দেখেন আজকে ডেট সহ সব কিছু শো করছে। আচ্ছা, তো এর বাহিরে আমি হচ্ছে আর এটা নিয়ে ডিসকাস করতে চাচ্ছি না, আর আপনাদের আপাতত দরকার পড়বেও না। ঠিক আছে, আপাতত এইটুকু একটু কনসেপ্ট পাইছেন যে কি করা যায় বা কিভাবে কাজ হয়। বুঝতে পারি নাই। আচ্ছা, ক্লাস হচ্ছে সমগোত্রীয় একটা জিনিস। মনে করেন আমি এখানে একটা কার নিচ্ছি, হ্যাঁ, এই যে কার নিলাম, তার মানে এর ভিতরে আমি সব কার রাখতে পারবো, মানে কার রিলেটেড যত জিনিস থাকবে সেটা আমি এখানে কাজ করতে পারবো। এখন মনে করেন এর ভিতরে, হ্যাঁ, কারের মডেল, তারপর হচ্ছে কারের কোন ইয়ারের কার, এটা প্রাইস কত, কোন কোম্পানি, ঠিক আছে, আর কোন ব্র্যান্ডের, এটি সেটিসে আমি কার রিলেটেড সব কিছু এখানে কাজ করতে পারবো। মানে ওইভাবে আমি ক্লাসটাকে সাজাবো। বাট আমি কিন্তু এখানে যদি চাই তাহলে এমপ্লয়ি রাখতে পারবো না, বা স্টুডেন্ট রাখতে পারবো না। স্টুডেন্টের প্রপার্টিগুলো সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, স্টুডেন্টের নাম থাকে, অ্যাড্রেস থাকে, তার পরীক্ষায় কত নাম্বার মার্কস পাইছে, তার রোল নাম্বার থাকে, যেগুলি কারের ভিতরে নাই। মানে দুইটা সমগোত্রীয় হলো না। ঠিক আছে, তো সমগোত্রীয় যারা, তাদেরকে নিয়ে আমি একটা ক্লাস তৈরি করতে পারি। আর এই ক্লাস ইউজ করতে হয় অবজেক্টের থ্রুতে। আপনি যদি ক্লাসের কোনো অবজেক্ট তৈরি না করেন তাহলে এই ক্লাসের কোনো মূল্য নাই, এই ক্লাসের কোনো দাম নেই, বা এই ক্লাস রান করবে না। আপনি যখন এখানে ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করবেন, আমি এই লাইনটায় 21 নম্বর লাইনে এখানে আমি একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি, যে কারের ভিতরে BMW নামে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করছি। তার মানে যখন আমি অবজেক্ট ক্রিয়েট করছি তখন এই ক্লাস অ্যাক্টিভ হয়েছে বা এই ক্লাসের কোড এক্সিকিউট হবে। তো যখনই আমি অ্যাক্টিভ করলাম, সরি, একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে কনস্ট্রাক্টরের কোড রান হবে। এটা কল করতে হয় না, অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে এটা রান হবে। তো আমি এখানে এই কনস্ট্রাক্টরের ভিতরে একটা প্যারামিটার নিচ্ছি, সেই প্যারামিটার নিয়ে এটা এখানে প্রিন্ট করে দিচ্ছি। তো এই কনস্ট্রাক্টরের ভিতরে আমি যখন নাম লিখে দিচ্ছি এটা প্রিন্ট হয়ে যাচ্ছে। এ হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা, কনস্ট্রাক্টরের ভিতরে মেথড থাকে, সরি কনস্ট্রাক্টর বলে, ক্লাসের ভিতরে মেথড থাকে। এরকম করে মেথড লিখতে হয়, আগে ফাংশনটা লেখার প্রয়োজন নাই, বা লিখতে পারবেন না, লিখলে এরর দিবে। তো এটা কেমনি কল করবেন, এটা কিন্তু ডিরেক্টলি আমি প্রাইসটা কল করতে পারবো না এখানে, এটা সম্ভব না, এই যে এরর দিবে। তো কোনো ক্লাসের কোনো কিছু যদি আপনাকে অ্যাক্সেস করতে হয়, অবশ্যই ওই অবজেক্টের থ্রুতে অ্যাক্সেস করতে হবে। এই যে, তো এখন চাইলে আপনি যতগুলি ইচ্ছা ততগুলি কিন্তু এখানে অবজেক্ট ক্রিয়েট করতে পারেন। আমি এখানে বলি হচ্ছে কার নেম ইকুয়াল টু, হ্যাঁ, আমি এখানে বললাম এটা BMW। আচ্ছা, আমি আর একটা নেই অবজেক্ট তৈরি করি, মনে করেন টয়োটা ইকুয়াল টু কি নিউ কার, আর ভিতরে আমি বলে দেব টয়োটা। এবার দেখেন দুইটা অবজেক্ট আমি ক্রিয়েট করছি, দ্যাটস ওয়াই এটা দুইবার প্রিন্ট হবে।
এই যে দেখেন বিএমডাব্লিউ, টয়োটা। তো এরকম আপনি 1000টা অবজেক্ট ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নাই। টাটা আছে, রতন টাটা, টাটা টাটা। যত ক্লাস করবেন তত, সরি, যত অবজেক্ট ক্রিয়েট করবেন ততবার এটা রান হবে। তো একই জিনিস আমি যতবার ইচ্ছা ততবার এখানে ইউজ করতে পারতেছি। এই হচ্ছে ক্লাসের সুবিধা, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনারা ক্লাস অবজেক্ট এই জিনিসগুলো পিএইচপিতে গেলে আরও ডিটেলসে জানতে পারবেন, কারণ পিএইচপির ম্যাক্সিমামে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড করব। বাট জেএসে আপনারা যতদিন মনে করেন ডিজাইনিংয়ে থাকবেন, ডিজাইনিংয়ে আপনাদের এটা নিয়ে কাজ করতে হবে না। আপনারা যখন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে যাবেন তখন আপনাদের এটা নিয়ে কাজ করতে হবে। জি বলেন। হ্যাঁ আমি শুনছি, বলেন। হ্যাঁ অনেকটা তাই। যতবার ইচ্ছা ততবার ব্যবহার করতে পারবেন, ফাংশনের মতো, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আজকে ডমে চলে যাই। জি। আচ্ছা, আমি তো আসলে একদম নতুন বলা যায়, নতুন বলছি এই জন্য আজকে ক্লাস যে জাভাস্ক্রিপ্টের ক্লাসের জানতাম না। তো জানতে চাচ্ছি যে আসলে ক্লাসটা কতদিন পর আছে। আচ্ছা, আপনি মনে হয় অন্য ব্যাচের, আপনাদের ক্লাস না, এটা 8 নাম্বার ক্লাস, তাহলে আপনাদের ক্লাস না এটা। না, আমাকে লিঙ্ক পাঠানো হয়েছে, সো আমি আসলে বুঝতে পারছি না হঠাৎ করে আমাদের যদি জাভাস্ক্রিপ্ট অনেক পরে হওয়ার কথা ছিল ক্লাস। না না, আপনাদের ক্লাস না, এখন আপনি ভুল ক্লাসে ঢুকছেন, ওইটা হয়তো লিঙ্ক ভুলে চলে গেছে বা সামথিং লাইক দ্যাট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, এটাই হবে মোটামুটি। ওকে, আচ্ছা ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, ইমেজটা দেখতে পাচ্ছেন সবাই? বুঝতে পারিনি। না, একটু ঝামেলা আছে, আগে নিচে লিখতে হয়। আচ্ছা, ইমেজটা দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে একটা HTML কোড, বিশ্বাস হয়? এটা একটা HTML কোড, দেখে বিশ্বাস হয়? আচ্ছা, এটা হচ্ছে, এটাকে বলে ডম ট্রি, ঠিক আছে, গাছের মতো আর কি। তো দেখেন ডকুমেন্ট, আগেই বলছি আপনাদের যে ডকুমেন্ট বলতে জাভাস্ক্রিপ্ট বুঝে আপনার পুরো HTML ফাইলটাকে, ঠিক আছে? আপনি যেই ফার্স্টে HTMLটা লিখছেন আর লাস্টে গিয়ে যে HTMLটা ক্লোজ করছেন, এই পুরো ফাইলটাকে জাভাস্ক্রিপ্ট বুঝে হচ্ছে ডকুমেন্ট হিসাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে রুট এলিমেন্ট। রুট এলিমেন্ট কোনটা? রুট মানে কি? একটা গাছের গোড়া। তো এখানে দেখেন এই যে HTMLটা আছে, এই HTML এর বাইরে আর কিছু আছে? এটা যদি আমি ক্লোজ করে দেই, এটাই কিন্তু রুট, অর্থাৎ মেইন যে ডিভ বা মেইন যে ট্যাগ, সেটা হচ্ছে এই HTML ট্যাগটা, ঠিক আছে? তো এটাকে বলবো হচ্ছে আমরা রুট। ওকে, নেক্সটে হচ্ছে এই রুটের নিচে এলিমেন্ট। রুটটাও কিন্তু একটা এলিমেন্ট, বাট এর নিচে প্রত্যেকটা ট্যাগ এক একটা এলিমেন্ট, ঠিক আছে? তো আমি যদি বলি এলিমেন্ট কি জিনিস, এলিমেন্ট হচ্ছে HTML এর যতগুলি ট্যাগ আছে প্রত্যেকটাই এক একটা এলিমেন্ট। যেমন এখানে হেড, হেড একটা এলিমেন্ট, আবার হেডের ভিতরে মেটা একটা এলিমেন্ট, টাইটেল আর একটা এলিমেন্ট, আবার বডি আছে এখানে, তো বডির ভিতরে মনে করেন আরও কিছু স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট একটা এলিমেন্ট। এখানে যদি আমি H1 নেই, H1 বললাম হ্যালো ওয়ার্ল্ড, এটা আর একটা এলিমেন্ট। তো প্রত্যেকটা ট্যাগ এক একটা এলিমেন্ট। আচ্ছা,
এরপরে বলছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি জিনিস জানেন আপনারা? আমি বললাম না, অ্যাট্রিবিউট মানে লিঙ্ক করা না। আমি যে ক্লাস লিখলাম, এই ক্লাসটা একটা অ্যাট্রিবিউট। H1 ট্যাগের একটা অ্যাট্রিবিউট হচ্ছে ক্লাস। আবার যদি আমি এখানে লিখি আইডি, আইডি লিখলাম মনে করেন আবার H1, এই আইডিটাও হচ্ছে H1 এর একটা অ্যাট্রিবিউট। আমরা একটু আরও দুই একটা অ্যাট্রিবিউট দেখি। মনে করেন ইমেজ ইউজ করি আমরা, ইমেজের ভিতরে এসআরসি থাকে। এসআরসিটা এটা একটা ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট। তারপরে কি থাকে? অল্টার থাকে, এটা একটা অ্যাট্রিবিউট। তারপরে কি টাইটেল থাকতে পারে, এটা একটা অ্যাট্রিবিউট। ক্লাস থাকতে পারে, এটা আর একটা অ্যাট্রিবিউট। আইডি, এটাও অ্যাট্রিবিউট। ঠিক আছে? উইথ, হাইট, অর্থাৎ HTML ট্যাগের ভিতরে দেখেন এইটা কি ট্যাগ কি আমি ক্লোজ করছি, বা এটা দেখেন আমার ট্যাগ কিন্তু এখানে ক্লোজ হয়েছে। আমরা যদি একটু স্পেস দিয়ে যাই, এই যে ফুল ট্যাগ হচ্ছে এটা, বাট ট্যাগটা ক্লোজ হয়েছে কই? এই যে S1টা আমি শুরু করলাম এই পর্যন্ত, এর ভিতরে আপনি যা লিখবেন এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। ঠিক আছে? এটা হচ্ছে এলিমেন্টের বডি, আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তো ওপেনিং ট্যাগের ভিতরে, ওপেনিং ট্যাগ এই থেকে এই পর্যন্ত, কিন্তু এই যে আপনি অ্যাঙ্কর শুরু করলেন, এই অ্যাঙ্কর শেষ করলেন, এর ভিতরে আপনি যা লিখবেন সবগুলি হচ্ছে অ্যাট্রিবিউট। মনে থাকবে? জি স্যার। এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা আমাদের প্রতি পদে পদে লাগবে। এখন আমরা চাইলে কাস্টম অ্যাট্রিবিউট তৈরি করতে পারি। যেমন আপনারা বুটস্ট্র্যাপের ভিতরে দেখে আসছেন বিএস, টার্গেট, এরকম দেখছেন না? এটা হচ্ছে কাস্টম অ্যাট্রিবিউট। আপনি চাইলে মনে করেন ডাটা নেম এটা লিখতে পারেন, আপনি চাইলে আপনার নাম লিখতে পারেন। ঠিক আছে? এটাও লিখতে পারেন আপনি, কোনো সমস্যা নাই। এবং জাভাস্ক্রিপ্ট থেকে এটা ধরা যাবে, প্রত্যেকটা অ্যাট্রিবিউটের ভ্যালু আমরা নিতে পারবো। তো বিল্ট ইন যেমন কিছু অ্যাট্রিবিউট আছে, লাইক ক্লাস, আইডি, টাইটেল, তারপরে ইমেজের জন্য থাকে এসআরসি, অল্টার। ঠিক আছে? এগুলি হচ্ছে বিল্ট ইন HTML। আর আপনি চাইলে অ্যাট্রিবিউট নিজের ইচ্ছা মতো কাস্টম অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন। যেমন বুটস্ট্র্যাপ ইউজ করে বিএস, তারপরে কমনলি ইউজ হয় ডাটা, ডাটা হাইফেন দিয়ে যে কোনো নাম। তারপরে আপনার ইচ্ছা মতো আপনি মনে করেন না ডাটাও দিবেন না কিছু দিবেন, আপনার নাম দিবেন, তাও কোনো সমস্যা নাই। আমরা অ্যাট্রিবিউট, কাস্টম অ্যাট্রিবিউট এভাবে ইউজ করতে পারি। এটা আমাদের লাগবে, অনেক ক্ষেত্রেই দরকার হয়। আচ্ছা, এরপরে কি আছে দেখেন। এরপরে এখানে আর তেমন কিছু নাই, বাট আরেকটা জিনিস আছে এখানে, রিলেশন। বলেন। হ্যাঁ, মাত্র শুরু করলাম। তো এটা দেখেন HTML, এই HTML এর সাথে হেডের সম্পর্ক কি বলতে পারেন? কে প্যারেন্ট, কে চাইল্ড? রাইট, উপরের রাইট, হেড হচ্ছে চাইল্ড। আচ্ছা, এবার বলেন হেড এবং বডি, এই যে হেড আছে বাম সাইডে, ডান সাইডে আছে বডি, এই দুটার সাথে রিলেশন কি? চাইল্ড তো HTML এর থ্রুতে, HTML এর থ্রুতে হচ্ছে হেডও চাইল্ড, HTML এর বডিও চাইল্ড। বাট হেড আর বডি এই দুজনের ভিতরে সম্পর্ক কি? একই বাপের যদি সন্তান হয় দুজন, একই মা বাবার সন্তান দুজন, তাহলে দুজন কি হয়? ভাই বোন। ভাই বোনের ইংলিশ কি? সিবলিংস, তাই না? তো হেড এবং বডি এই দুইটা হচ্ছে সিবলিংস বা ভাই বোন। ঠিক আছে? আবার দেখেন হেডের চাইল্ডকে, হেডের চাইল্ড হচ্ছে টাইটেল। ঠিক আছে? তো এই রিলেশনটা একটু মনে রাখতে হবে আমাদের। তিনটা রিলেশন, একটা হচ্ছে প্যারেন্ট, একটা হচ্ছে চাইল্ড, একটা হচ্ছে সিবলিংস। তো আমরা একটু এইখানে দেখি। আচ্ছা, বলেন তো এইখানে এখানে HTML আছে, HTML এর চাইল্ড আছে কে কে?
বডি আছে আর কি আছে, হেড আর বডি, দুইটা চাইল্ড আছে। এই যে দেখেন HTML এর চাইল্ড হচ্ছে দুইটা, হেড এবং বডি। ওকে, হেডের চাইল্ড আছে কয়টা? এটা চাইল্ড একটা, টাইটেল। মেটাও তো একটা চাইল্ড। তো মেটা আর টাইটেল এই দুইটার রিলেশন কি? সিবলিংস, হ্যাঁ ভাই বোন। আবার এখানে বডি আর হেড এর সম্পর্ক কি? সিবলিংস। আচ্ছা, বডির সাথে এই H1 এর সম্পর্ক কি? প্যারেন্ট চাইল্ডের মতো। প্যারেন্ট চাইল্ড। আচ্ছা, H1 আর ইমেজ স্ক্রিপ্ট এই তিনজনের ভিতরে সম্পর্ক কি? বডির চাইল্ড না, এই তিনজন হচ্ছে সিবলিংস। স্ক্রিপ্টের সাথে বডির সম্পর্ক কি? বডির চাইল্ড স্ক্রিপ্ট, বাট স্ক্রিপ্টের প্যারেন্ট হচ্ছে বডি। তো স্ক্রিপ্টের সাথে বডির সম্পর্ক হচ্ছে প্যারেন্ট, ইমেজের সাথে বডির সম্পর্ক প্যারেন্ট, H1 এর সাথে বডির সম্পর্ক প্যারেন্ট, বাট বডির সাথে স্ক্রিপ্টের সম্পর্ক কি? চাইল্ড, মানে উল্টা, ঠিক না? একদম মনে করেন রিয়েল লাইফ আমাদের যেরকম রিলেশনটা স্যার এখানে স্ক্রিপ্ট বড়। কিভাবে বড় হইল? স্ক্রিপ্ট বডির চাইল্ড, তাই না? তো উপরে যেটা থাকবে সে হচ্ছে প্যারেন্ট সবসময়, মানে এই তিনটার প্যারেন্ট হচ্ছে বডি, আর বডির চাইল্ড হচ্ছে এই তিনটা, আর এই তিনটা হচ্ছে হ্যাঁ বডির চাইল্ড, ডিরেক্টলি চাইল্ড না হোক। যেমন আমি যদি এখানে আর একটা ডিভ নেই, মনে করেন ডিভ কি থাকে, কন্টেইনার থাকে আমাদের, তাই না? আচ্ছা, এটা দেখেন, আলটিমেটলি এরা কিন্তু সবাই বডির চাইল্ড, বাট ডিরেক্ট চাইল্ড না কিন্তু। এই যে কল MD6 দেখতেছেন, কল MD6 এর প্যারেন্ট হচ্ছে রো, রো এর প্যারেন্ট কন্টেইনার, কন্টেইনারের প্যারেন্ট বডি, বাট ডিরেক্টলি এরা কিন্তু চাইল্ড না, বডির চাইল্ড না এরা। আপনি যদি বডির চাইল্ড খুঁজেন, বডির চাইল্ড খুঁজলে আপনি এখন পাবেন চারটা, কন্টেইনারকে পাবেন, H1কে পাবেন, ইমেজ পাবেন, স্ক্রিপ্ট পাবেন, ঠিক আছে? তো এটা যদি আপনি সম্পর্কে হিসাব করতে যান তাহলে হচ্ছে এটা প্যারেন্ট, এটা হচ্ছে গ্র্যান্ড প্যারেন্ট, আর এটা হচ্ছে গ্র্যান্ড গ্র্যান্ড প্যারেন্ট। বাট আমরা ওইভাবে এটা বলি না, এটাকে ওই একটার প্যারেন্ট ধরে বলে, ঠিক আছে? যেমন এর প্যারেন্ট এ, এর প্যারেন্ট এ, এর প্যারেন্ট এ। ক্লিয়ার মোটামুটি সবাই? জি স্যার। আচ্ছা, স্টার্ট দিয়ে ট্যাব দিলে হচ্ছে যে কয়টা দিবেন ওই কয়টা চলে আসবে আপনার সামনে। যেমন আমি এখানে যদি লিখি ডট কল MD2, আমি স্টার্ট দিয়ে লিখলাম 6, মানে কল MD2, এটা 6টা হয়ে যাবে। এই যে দেখেন 6টা হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমরা মোটামুটি ইটা বুঝলাম, সম্পর্কটা বুঝলাম। তখন জাভাস্ক্রিপ্ট দিয়া আমরা কি কি করতে পারবো এটা একটু দেখি, মানে ডমে আমরা কি কি করতে পারবো। এখানে নাম্বার 1 আমরা করতে পারবো হচ্ছে জেস দিয়ে আমরা অল এলিমেন্টকে চেঞ্জ করতে পারবো, মানে HTML এর যত এলিমেন্ট আছে, চেঞ্জ অল HTML এলিমেন্ট, এনি কাইন্ড অফ চেঞ্জ আমরা করতে পারবো। তারপরে হচ্ছে চেঞ্জ অল HTML অ্যাট্রিবিউট, আমরা হচ্ছে এলিমেন্টও চেঞ্জ করতে পারবো, অ্যাট্রিবিউটও চেঞ্জ করতে পারবো। আমরা হচ্ছে চেঞ্জ করতে পারবো অ্যাড, আচ্ছা এখানে সবগুলাই চেঞ্জ বলতে অ্যাড রিমুভ, চেঞ্জ করতে পারবো, অ্যাড করতে পারবো, রিমুভ করতে পারবো। ওকে, CSS তো সেম, CSS অ্যাড করতে পারবো, রিমুভ করতে পারবো, ঠিক আছে?
এরপরে হচ্ছে আমরা ইভেন্ট করতে পারবো। ইভেন্ট আমরা আসতেছি, এখন হয়তো ইভেন্টটা বুঝবেন না। মানে যে কোনো ইভেন্টে আমরা রিয়্যাক্ট করতে পারবো। এই রিয়্যাক্ট মানে রিয়্যাক্ট জেএস না, এই রিয়্যাক্ট মানে হচ্ছে কি, বা রিয়্যাক্টের বাংলা কি মনে পড়তেছে না। রিয়্যাক্টের বাংলা প্রতিক্রিয়া, রাইট, এক্স্যাক্টলি। আর হচ্ছে আমরা এনি কাইন্ড অফ ইভেন্ট আমরা ক্রিয়েট করতে পারবো। মেইনলি এই কয়টা কাজ আমরা করতে পারলে মোটামুটি জেএস আপনার আয়ত্ত। আচ্ছা, ইভেন্ট বলতে মাউস ক্লিক এগুলো না স্যার? হ্যাঁ, মাউস আপনি হোভার করলেন, মাউসে ক্লিক করলেন, তারপরে মাউস আপনার মুভ হইলো, এগুলো হচ্ছে ইভেন্ট বলে। ইভেন্ট মানে কি, এক একটা কাজ, কাইন্ড অফ কাজ আর কি, ইভেন্ট। আচ্ছা, ওকে। তো আজকে আমরা দেখি হচ্ছে সিলেক্টরগুলি, কত টাইপে আমরা সিলেক্ট করতে পারি সেটা দেখি। সিএসএস সিলেক্টর আছে না আমাদের? কি জিনিস সিলেক্টর বলেন তো? হ্যাঁ, ক্লাস না আইডি, সেই জিনিসটা বোঝানোর জন্য আমরা ইউজ করি কি, ডট ক্লাসের জন্য, হ্যাশ হচ্ছে আইডির জন্য, তাই না? তো জেএসও এরকম আপনার একটা ক্লাস। আচ্ছা, আবার আমরা কিন্তু ট্যাগও করতে পারি, যেমন এইচ ধরতে পারি না, সরি H1 ডিরেক্টলি ট্যাগও কিন্তু আমরা ধরতে পারতেছি, ঠিক আছে? তো সিএসএস নর্মালি এই তিনটাই সিলেক্টর। আচ্ছা, বাট জেএসএস সিলেক্টরগুলি অনেক। তো আমরা একটু দেখি কিভাবে হয়। ফার্স্টে লিখতে হবে ডকুমেন্ট, আর এই ডটটা হচ্ছে চেইনিং, মেথড চেইনিং। আপনারা যারা পিএসপিতে ছিলেন এই সাইনটা দিচ্ছেন না, এটা হচ্ছে চেইনিং। আর জেএসএ চেইনিংটা হয় ডট দিয়ে। আচ্ছা, ডকুমেন্ট ডট, এরপরে অনেকগুলি সিলেক্টর আছে। গেট এলিমেন্ট বাই আইডি, এটা একটা। তারপরে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, এটা কিন্তু এলিমেন্ট না, এলিমেন্টস, ঠিক আছে? এটা আমি অনেক ভুল করতাম। আচ্ছা, এরপরে আছে ডকুমেন্ট ডট, হ্যাঁ, ট্যাগ নেম, গেট এলিমেন্টস বাই নেম, ট্যাগ নেম। আচ্ছা, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, document dot query selector all, query selector all। তো মেইনলি এই চারটা, সরি পাঁচটা, এই পাঁচটা ইউজার, বাট এই পাঁচটার ডাটা পাঁচ রকমের। পাঁচ রকমের না ঠিক, বা বলতেছি আমি, একটা লিখি। আমি এখানে একটা ডিভ নেই, ডিভ আইডি বললাম, এক্সাম্পল বলি, আমি বলি H1 এর ভিতরে এক্সাম্পল। আচ্ছা, এখানে একটা ক্লাস নেই, ক্লাস নিলাম মনে করেন ডেমো। ডেমো 1, এটা বলি ডেমো 2। ডেমো 3। ওকে, তো আমার এখানে কয়টা ডিভ আছে? একটা ডিভ আছে আর তিনটা ডিভ আছে ক্লাস। তো আমি একটা একটা করে সিলেক্ট করব। তো ফার্স্টে দেখেন গেট এলিমেন্ট বাই আইডি, এখানে আমি বলি লেট আইডি এলিমেন্ট বলি।
এখানে কি কাজ করব আমি, যে এই গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে যেই ডিফটা আমি ধরবো বা যেই আইডিটা ধরবো সেই ডাটাগুলি আমি আইডি এলিমেন্ট ভেরিয়েবলে স্টোর করব। রাইট, তো আমি এক্সাম্পলটা নেই, তো এক্সাম্পলটা স্ট্রিং, যার জন্য আমাকে কোটেশন দিতে হচ্ছে। ওকে, এবার আমি একটু কনসোল করি। কনসোল বানানো হয়নি। আইডি এলিমেন্ট, তো আমি এটাকে রিলেট গেট আচ্ছা, এইগুলি তো সমস্যা, এইগুলি তো প্যারামিটার লাগবে, এগুলো কমেন্ট আউট করে রাখি আমি। তো দেখেন এখানে আমি যখন গেট এলিমেন্ট বাই আইডি বলছি, সেই আইডি সহ ডিপ ফুল ডিপটা আমার কিন্তু চলে আসছে, দেখছেন? বাট এখানে কিন্তু ডিপ আসছে একটা, তো একটা ডিপ যদি আসে তার মানে এটা কি আমার লুপ চালানো লাগবে? একটা ডাটা থাকলে, সিঙ্গেল ডাটা থাকলে লুপ চালাইতে হয়? না স্যার, সিঙ্গেল ডাটা কিন্তু লুপ চালাইতে হয় না। তো গেট এলিমেন্ট বাই আইডি এটা যদি আপনি করেন, আপনি পাবেন সিঙ্গেল ডাটা, অলওয়েজ সিঙ্গেল ডাটা পাবেন। আচ্ছা, এরপরে আমরা যাই সেকেন্ডটায়। এটা স্যার কনস্টের মতো ইউনিক না স্যার? হ্যাঁ, আইডি নামটা তো ইউনিক। আচ্ছা, এখানে কনস্টের মতো। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে। মনে করেন এখানে আপনি ভুল ক্রমে একই আইডি দুইবার দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? তাহলে তো স্যার এরর আসবে। না, এরর আসবে না, বাট এখানে কি করবে, ও ফার্স্টেরটা নিবে শুধু, প্রথমটাই শুরু হবে। হ্যাঁ, লাস্টেরটা শো করবে না, লাস্টেরটা পর্যন্ত সে যাবে না। এই যে দেখেন এক্সাম্পলটা আসছে শুধু, এক্সাম্পল 2 কিন্তু আসে নাই। তো আপনি ভুলক্রমে যদি কোনো জায়গায় দুইটা আইডি দিয়ে দেন এক নামে, তখন ফার্স্টেরটা আসবে, বাকিগুলো স্কিপ হবে। স্যার এটা তো কোয়েরি সিলেক্টরের মতো তো সেম কাজটাই করে, এটাই। ডিফারেন্স আছে বলতেছি, হ্যাঁ একই, অলমোস্ট একই। কোয়েরি সিলেক্টর হচ্ছে সব কিছু সিলেক্ট করা যায়। আসতেছি, এরপরে হচ্ছে বাই ক্লাস নেম। তো আমরা এখানে দেখি, আমি একটা ক্লাস নেই, ক্লাস এলিমেন্ট বলি এটাকে। ক্লাস এলিমেন্ট, আমি এটা কনসোল লক করি। আর ক্লাস কি আমাদের? ক্লাস হচ্ছে ডেমো। তো ডেমোটা স্ট্রিং আকারে নিলাম। এবার দেখেন এই জিনিসটা কি আছে, ডাটা দেখলে বোঝা যাচ্ছে এটা মাল্টিপল ডাটা। এটা হচ্ছে অ্যারে ডাটা, রাইট? এটা মাল্টিপল ডাটা, কারণ হচ্ছে আমার এখানে কয়টা আছে? তিনটা আছে, তিনটা ডেমো আছে, যার জন্য তিনটা ক্লাস নেমের তিনটাই চলে আসছে। সো এইটা যদি আমাকে অ্যাক্সেস করতে হয় আমার লুপ লাগবে, ঠিক আছে? এটা অ্যারে ডাটা। এখানে অনেক কিছু আছে, আমাদের অনেক কিছুতে আপাতত যাওয়ার দরকার নেই। এখানে চিলড্রেনগুলো পাবেন, ক্লাস লিস্ট পাবেন, ঠিক আছে, চিলড্রেন নোট পাবেন, অনেক কিছু, এখানে ডাটা সেট, অনেক কিছু দেওয়া আছে। তো আস্তে আস্তে আমরা সবগুলাই জানবো, ঠিক আছে? যে দেখেন এগুলা ইভেন্টের আছে, ঠিক আছে? আর আউটার HTML হচ্ছে এটা, কন্টেন্ট আছে টোটাল 3টা। তো সব কিছু এখানে রয়েছে। ইভেন আপনি স্টাইল করবেন যেগুলো, স্টাইলগুলোও এখানে থাকবে। এই যে, তো কিছু নাই, ব্ল্যাঙ্ক আছে। তো এটা হচ্ছে গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, অর্থাৎ এই ডাটাটা আমাদের ফেস করতে, মানে এটা অ্যারে ডাটা ফেস করতে আমাদের লুপ লাগবে। ওকে, এটা আমি এখানে রেখে দিলাম। এরপরে আমি আসি লেট ট্যাগ এলিমেন্ট। তো ট্যাগ এলিমেন্টে আমি ধরবো ডিভ। তো ট্যাগ এলিমেন্ট নেই। এবার দেখেন আপনার ডিভ যতগুলো আছে, আমাদের এখানে ডিভ আছে কয়টা? টোটাল 4টা, একটা ডিভ, আর এখানে ক্লাসের ডিভ আছে আবার 3টা, টোটাল 4টা। তো এই 4টা ডিভ কিন্তু আমার এখানে চলে আসছে, যে দেখেন এটার আইডি আসার জন্য আইডি আসছে, আর রেগুলার ক্লাস আসার জন্য ক্লাস আসছে, ঠিক আছে? তো এই ডাটাও যদি আমাদের অ্যাক্সেস করতে হয় তাহলে কি করতে হবে? লুপ লুপ ইউজ করতে হবে, ঠিক আছে, কারণ এটা অ্যারে ডাটা। ওকে, নেক্সট আসি হচ্ছে কোয়েরি সিলেক্টর, বলি কোয়েরি এলিমেন্ট।
এই কোয়েরি সিলেক্টর এগুলো দেখেন সব স্পেসিফিক। আপনার এখানে আইডি দিতে হবে, এখানে ক্লাস নেমই দিতে হবে, এখানে শুধু আপনার HTML ট্যাগ নেম দিতে হবে। বাট কোয়েরি সিলেক্টর হচ্ছে মাল্টিপল সিলেক্টর। মাল্টিপল সিলেক্টর কেমন, আমি এখান থেকে ক্লাস ধরতে পারবো, আইডি ধরতে পারবো, ট্যাগ ধরতে পারবো। কিভাবে? এখানে কিন্তু আপনি এই এক্সাম্পলটা দিয়ে দিলে আর হচ্ছে না। আমি এক্সাম্পল দিয়ে দিলাম, রাইট, এখানে আমি শুধু এই এক্সাম্পলটা দিয়ে দিলে আর কাজ হবে না। দেখেন নাল বলতেছে। তো এর জন্য কি করতে হবে, ক্লাসের সরি যেহেতু এক্সাম্পলটা আইডি, আমাকে আইডি সাইন ইউজ করতে হবে। তো এবার আমি আইডিটা পাচ্ছি, একটা ডাটা কিন্তু দেখেন। এরপরে যদি আমি ডট ডেমো, ডেমোটা কি ক্লাস, তো আমি আগে ইউজ করব ডট। তো ডট ডেমো যদি দেই তখন কি আসবে, একটা আসছে কিন্তু দেখেন ডেমো 1। সো কোয়েরি সিলেক্টর মানে হচ্ছে ও একটা এলিমেন্ট নিয়ে আসবে আপনার জন্য, লাইক গেট এলিমেন্ট বাই আইডি যেমন একটা এলিমেন্ট নিয়ে আসে আপনার জন্য, কোয়েরি সিলেক্টরও একটা এলিমেন্ট আপনার জন্য নিয়ে আসবে। এখানে আপনি চাইলে ডিভও লিখতে পারেন। আমি ডিভ লিখলাম, তাহলে কোনটা আসবে, ফার্স্টেরটা আসবে। এই যে এক্সাম্পল, এটা চলে আসবে, এই যে দেখেন এক্সাম্পল চলে আসছে। সো কোয়েরি সিলেক্টর এ আপনার জন্য সিঙ্গেল ডাটা নিয়ে আসবে। ওকে, এরপরে আসি হচ্ছে কোয়েরি সিলেক্টর অল। এই কোয়েরি সিলেক্টরেরই মাল্টিপল ভার্সন, ঠিক আছে, যে এই অল যখন দেবেন আপনি সবগুলি নিয়ে আসবেন। তো এখানে আমি ডিপ দিছিলাম, একটা আসছে, বাট এখানে যদি আমি ডিপ দিয়ে দিই তাহলে অল ডাটা চলে আসবে। ডিভের চারোটাই। হ্যাঁ, ডিপের যতগুলি থাকবে সবগুলি কোয়েরি, আমি অল লিখে দিই, এটা অল। এই যে দেখেন চারটা আছে, চারটাই চলে আসছে। এবার আমি যদি ক্লাস দেই ডেমোটা, তাহলে কি করতে হবে, আগে ডট দিতে হবে, এনাকে বলে দিতে হবে যে দেখেন ডেমো আছে তিনটা, তিনটাই চলে আসছে। এখন কথা হলো এখানে যদি আমি এক্সাম্পলটা দিই, এবার কি নিয়ে আসবে, এবারে কিন্তু আর লুপের ভিতরেই নিয়ে আসবে। মানে এই ডাটাটা আপনি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন না, কিন্তু লুপের ডাটাই নিয়ে আসতেছে, অর্থাৎ অ্যারে নিয়ে আসতেছে আপনার জন্য। সো এখানে আমরা আবার একটু রিভিউ দিই, এটা দরকারি আমাদের, কারণ হচ্ছে আপনি মনে করেন এলিমেন্টগুলো নিলেন বাই ক্লাস নেম করে, আর আপনি ডিরেক্টলি এটা অ্যাক্সেস করতে চাইতেছেন, কখনোই আপনি এটা ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন না লুপ ছাড়া। তো সিঙ্গেল ডাটা পাচ্ছি কোথায় কোথায়, গেট এলিমেন্ট বাই আইডিতে সিঙ্গেল ডাটা পাচ্ছি এবং কোয়েরি সিলেক্টরে সিঙ্গেল ডাটা পাচ্ছি, ঠিক আছে, ডিরেক্টলি আমরা এটা ইউজ করতে পারবো। বাট বাকি যে তিনটা আছে, বাই ক্লাস নেম, বাই ট্যাগ নেম অ্যান্ড কোয়েরি সিলেক্টর অল, এর ভিতরে ডাটা পাবো আমরা অ্যারে ডাটা। ক্লিয়ার তো এটুকু সবাই? জি স্যার। ওকে, কোনটা, যেথায় লেট দেখবেন তারপরের যে ওয়ার্ডটা, পরের ওয়ার্ডটা ভেরিয়েবল, ঠিক আছে। আচ্ছা, তো আজকে আর বেশি দূর আগাবো না, বাট একটা জিনিস দেখাই, সব সিলেক্ট তো করলাম, সিলেক্ট করে এখন আমরা কি করব, দেখেন সিলেক্ট করে আমরা একটা কাজ করি। দেখেন এই এক্সাম্পলটাই নেই, এখানে এক্সাম্পল আছে। তো এরপরে আমি একটা কাজ করি, ইনার টেক্সট বলে দিতে পারি। ইনার টেক্সট এখানে কি আছে, এক্সাম্পল, আমি বললাম হ্যালো এক্সাম্পল। দেখেন হ্যালো এক্সাম্পল হয়ে গেছে। সো এটা দিছি আমি কি টেক্সট হিসাবে। তো টেক্সট হিসাবে দেওয়ার কারণে কি হয়েছে দেখেন, এটা ডিরেক্টলি টেক্সট আছে, আমার কিন্তু S1 নাই। তো এটা দিতে হবে কোথায়, ইনার এসটিএমএল। যদি আমি ইনার HTML দেই তাহলে কি হয়, তাহলেও হবে না, হওয়ার কথা না। এই যে দেখেন কারণ কি, কারণ হচ্ছে আমি তো এখানে টেক্সট হিসাবে দিছি, কোথায় দিছি,
দিছি কিন্তু এটাই, আমি কিন্তু H1-এ দেইনি, H1-এ দিছি, ও তো এইখানে প্রিন্ট হচ্ছে, এখানে আসতেছে হ্যালো এক্সাম্পল। এখানে H1 এর পরিবর্তে আসতে মানে যা না, ইনার HTML যখন আপনি দিবেন বাকি সব ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি, বাকি সব ডিলিট হয়ে যাবে, এটার ভিতরে যা থাকবে সব ডিলিট হয়ে যাবে। আচ্ছা, তো আমরা H1 কেন পাচ্ছি না? H1 পাচ্ছি না এর কারণ হচ্ছে আপনি যখন ইনার HTML দিচ্ছেন, ইনার HTML দিচ্ছেন হচ্ছে ডিবের ভিতরে, তো ডিবের ভিতরে এইখানে যেভাবে প্রিন্ট হয় এভাবেই প্রিন্ট হবে, তো H1-এ যাবে না। তো আপনার H1-এ বলে দিতে হবে যদি আপনি H1-এর ভিতরে নিতে চান। তাহলে কি করব, আমি আইডিটা বলে দিব H1-এ, H1 এবার H1-এর ভিতরে যাবে, এই যে এখানে হ্যালো এক্সাম্পল, ঠিক আছে? তো এভাবে আমরা হচ্ছে প্রপার্টিগুলা, সরি টেক্সটগুলা চেঞ্জ করতে পারি। আচ্ছা, এভাবে তো আপনি চেঞ্জ করবেন না, এটা তো জাস্ট দেখানোর জন্য। আচ্ছা, আচ্ছা, এখন মনে করেন আমার এখানে দরকার, আমি একটা ক্লাস অ্যাড করে দিব, ঠিক আছে? অ্যাট্রিবিউট, নতুন আমি একটা অ্যাট্রিবিউট অ্যাড করব। তো দেখেন এখানে কি করতে হয়, ইনার HTML এর জায়গায় আমি বলে দেই যদি অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট আনসলভ কেন? অ্যাট্রিবিউট, আচ্ছা অ্যাট্রিবিউটটা কাজ করবে না। প্রপার্টি এগুলো এরর দেখাইতেছে, সবই তো ধরতেছে এরর। আচ্ছা ধরুক, সমস্যা নেই। আচ্ছা, আমরা এটা একটু বাদ দেই, আমরা হচ্ছে আরো কয়েকটা সিলেক্টর দেখি। এই কয়টা হচ্ছে মেইন, আর বাকি যেগুলো দেখবো সেগুলো হচ্ছে অপশনাল, আপনার কখনো কাজে লাগতে পারে, নাও লাগতে পারে, ঠিক আছে? তাও দেখে রাখি। যেমন আমি যদি বলি ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে সিলেক্টর পর্যন্তই থাকলাম। নেক্সট দিন হচ্ছে কি আছে দেখি, সিলেক্টর তো শেষ, HTML ডম ডকুমেন্ট, ওকে, ডম HTML ডম CSS, ওকে। তো এই দিক থেকে মনে করেন আপনাদের ক্লাস যদি দু একটা বেঁচে যায়, ওইটা আমরা যে কোয়েরিতে এক্সট্রা নিতে পারবো, ক্লাস নিতে পারবো, ঠিক আছে? তো আজকে ক্লাস শেষ করে দিলাম।